আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভালো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আরজু। ঠিক আছে, আরজু অলরেডি কনফার্ম করছে যে ভিডিও অডিও সবকিছু ঠিক আছে। সো লেটস স্টার্ট। তো এখন পার্টিকেল ফিজিক্সে তোমাদেরকে অলরেডি যে ওভারভিউ একটা দেওয়ার জন্য লাস্ট দিন কয়েকটা ভিডিও লিংক দিয়ে রাখছিলাম অন্য কয়েকটা ইউটিউব চ্যানেলের। তো এখন ওই কয়টা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমাদের দেখার কথা, এন্ড দেখে থাকলে পরে এখন তোমরা কন্টেন্টস গুলো এরকম ভালো মতো ফলো করতে পারবা যে অ্যাকচুয়ালি আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে কথা বলবো। ফার্স্টে আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ দ্য নিউক্লিয়ার মডেল অফ অ্যান অ্যাটম। ওকে, এটা তোমাদের কেমিস্ট্রিতে এরকম হিস্ট্রিটা জানার কথা, বাট স্টিল উই উইল ডিসকাস ইট। নিউক্লিয়ার মডেল অফ দ্য অ্যাটম। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে অ্যাটম কি জিনিস। অ্যাটমের যে ডেফিনেশনটা, অ্যাটমের ডেফিনেশন ওভার দ্য ইয়ার্স অর অ্যাটমের যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের, এটা ওভার দ্য ইয়ার্স কি হয়েছে, অল্প অল্প করে চেঞ্জ হয়েছে। একদম সবার ফার্স্টে অ্যাটম রিলেটেড আইডিয়া কে দিছিল, নাম মনে আছে তোমাদের? ডেমোক্রিটাস, তাই না? ডেমোক্রিটাস নামের একজন, সে কি দিছিল, সে এরকম অ্যাটমের নামটা দিছিল বা আইডিয়াটা দিছিল যে কোনো কিছু যদি এরকম স্মলার ডিভিশন করতে 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 এমন অনেক ছোট বানায় ফেলা হয়, তো তখন ফাইনালি যে ছোট ব্লকটা নিয়ে আমরা এন্ড আপ হব, যে একটা জিনিসকে এরকম স্মল সাইজ করতে করতে ফাইনালি যে সাইজে যে আটকাবো, ওইটাকে তখন সে নাম কি দিছিল, অ্যাটম দিছিল। যে এটাকে বলছিল যে অ্যাটমস আর ইনডিভিজিবল। ইনডিভিজিবল মানে কি, যে এইটার থেকে স্মলার কোনো ডিভিশন হয় না, অর যে জিনিসটাকে আর ফার্দার কোনো ডিভাইড করা যায় না, এটাকে বলা হয় কি, ইনডিভিজিবল। তো তাহলে অ্যাটমকে তারা কি ডেফিনেশন দিছিল, অ্যাটমকে তারা 400 বিসি ওরকম টাইমে তারা অ্যাটমের ডেফিনেশন দিছিল যে অ্যাটমস আর ইনডিভিজিবল, যেগুলা দিয়ে বাকি সবকিছু বানানো, যে পুরো সব ম্যাটারের প্রত্যেকটা জিনিসই কি অ্যাটম দিয়ে বানানো। এরপরে ডাল্টন, ডাল্টনের নামও তো তোমাদের শোনার কথা কেমিস্ট্রি বইয়ের মধ্যে। তো এখন ডাল্টন কি করছে, ডাল্টন সে দেখছে যে অ্যাটম শুধু সিঙ্গেল ওয়েতেই থাকে না, যে একা একা একাই থাকে না, সে কি করতে পারে, অন্যদের সাথে বন্ডও ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, অ্যাটম কি করতে পারে, অ্যাটম অন্যদের সাথে বন্ডও ক্রিয়েট করতে পারে। তো তাহলে ওই আইডিয়াটা একটু ডেভেলপ হইলো। ফার্স্টে আমরা শুধু ভাবতাম যে অ্যাটম হলো ইনডিভিজিবল, যে অ্যাটমের থেকে ছোট কোনো কিছু হয় না, যে অ্যাটম দিয়ে সবকিছু বানানো। এরপরে ডাল্টন এসে কি করলো, ডাল্টন এসে একটা আইডিয়া দিল কি, অ্যাটমস অন্য জিনিসের সাথেও কি করতে পারে, বন্ড ফর্ম করতে পারে। এরপরে একটা মজার ব্যাপার হয়েছে, ইলেকট্রন ডিসকভার হয়েছে। ইলেকট্রন ডিসকভার করছে থমসন নামের একজন মানুষ। হ্যাঁ, যে থমসন নামের একজন মানুষ, সে কি করছে, ইলেকট্রন ডিসকভার করছে। এন্ড ইলেকট্রন ডিসকভার করার পর তখন যে একটা অ্যাটমের মডেল নিয়ে আরো চিন্তা ভাবনা শুরু হয়েছে, যে ইলেকট্রন তো আসলে অ্যাটমের ভিতরে থাকে। ঠিক আছে, ইলেকট্রন কি করে, ইলেকট্রন অ্যাটমের ভিতরে থাকে। তো তাহলে ইলেকট্রন কি, অ্যাটমের ভিতরে যদি থাকে, ইলেকট্রনের চার্জ তারা বের করছে নেগেটিভ। তো তাহলে অ্যাটম হলো ওভারঅল নিউট্রাল, যেটা এখনো ট্রু। এখন আমরা কি ধরি না যে নাম্বার অফ প্রোটন ফর আ নিউট্রাল অ্যাটম, যে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন হলো সমান সমান। তো তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ আর নেগেটিভ আছে দেখেই ওভারঅল চার্জ কত, ওভারঅল অ্যাটমের কোনো চার্জ নাই। তো এর জন্য আমরা অ্যাটমকে কি বলি, ওভারঅল বলি, ইট ইজ নিউট্রাল। তো এখন এই যে যে থমসন, সে কি করছে, ইলেকট্রন ডিসকভার করছে। ইলেকট্রন ডিসকভার করার পর সে কি বলতেছে, আচ্ছা ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, হ্যাঁ, ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ আর অ্যাটম হলো ওভারঅল নিউট্রাল, তো তাহলে সে এমন একটা আইডিয়া দিছে। কেমন আইডিয়া দিল, সে আইডিয়া দিছে এরকম একটা প্লাম পুডিং মডেল। এই নাম তো তোমরা শুনছো নাকি? যে থমসনের অ্যাটমিক মডেল এটা। সে কি করছে, সেই প্লাম পুডিং মডেলটা সাজেস্ট করছে। হোয়াট ওয়াজ দিস মডেল, সে অ্যাটমটাকে এরকম ধরছে যে অ্যাটম হলো এরকম একটা পুডিং,
যে অ্যাটম হলো এখানে ওভারঅল ভিতরে এই পুডিংটা পুরাটা হলো তোমার পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জের উপরে কি করা আছে, ইলেকট্রন গুলা এরকম প্লামের মতো, যে পুডিং এর উপরে এরকম প্লাম দেয়, অর আমরা যেরকম কোন একটা এমন পেস্ট্রি কেমন ডেকোরেট করি না, সো তাহলে এমন টাইপের যে চেরি দিয়ে ভরে দিছে কেকের উপরে, এমন টাইপের চিন্তা করতে পারো যে এটা ইচ্ছা। তো তাহলে সে ভাবছে কি, সে ভাবছে এরকম যে অ্যাটম তো ওভারঅল নিউট্রাল, তো তাহলে অ্যাটমের এই যে ভিতরের এই পার্টটুকু অর অ্যাটম হলো এরকম পুডিং এর মতো, যার উপরে এরকম ইলেকট্রন গুলা এমবেড করা আছে। তো এই আইডিয়াটা এতদিন পর্যন্ত চলতেছে চলতেছে চলতেছে, যে ইলেকট্রন ডিসকভার করার পর থেকে পরে এই প্লাম পুডিং মডেলটাই ফলো করে আসতেছিল সায়েন্টিস্টরা। এরপর কি হয়েছে, সায়েন্টিস্টরা এই প্লাম পুডিং মডেল ফলো করে আসতেছে, দ্যাটস ভেরি গুড। এখন প্লাম পুডিং মডেলের এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কেন হয়েছে? সমস্যাটা হয়েছে বিকজ সায়েন্টিস্টরা এরপরে একটা এক্সপেরিমেন্ট করছে, যে রাদারফোর্ড নামের একজন, হ্যাঁ, রাদারফোর্ড নামের একজন তার দুইজন স্টুডেন্টকে নিয়ে কি করছে, রাদারফোর্ড নামের একজন তার স্টুডেন্টদেরকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছে। ওই এক্সপেরিমেন্টের মধ্যে একটা তারা কনক্লুশনে আসছে, আর এক্সপেরিমেন্টের মধ্যে তারা কয়েকটা জিনিস অবজার্ভ করছে, যেটা কি হয় না, প্লাম পুডিং মডেলের সাথে কনকর্ডেন্ট থাকে না। কনকর্ডেন্ট থাকে না মানে কি, যে এটা প্লাম পুডিং মডেলের আইডিয়ার সাথে মিলতেছে না। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম, যে প্লাম পুডিং মডেল তো এতটুকু পর্যন্ত বানাইলো, ভেরি গুড। এখন তারা ক্যালকুলেশন করছে, যে রাদারফোর্ড তার স্টুডেন্টদেরকে নিয়ে এরকম ক্যালকুলেশন করছে, যে আমরা যদি, হ্যাঁ, আমরা যদি কি করি, অ্যাটম যদি আসলে এরকম প্লাম পুডিং মডেলের মতো হয়, যে একটা পুডিং এর উপর এরকম নেগেটিভ চার্জ যেমন এমবেড করা আছে, একটা অ্যাটম যদি আসলে এরকম হয়, তো তাহলে তারা গোল্ডের একটা ছোট একটা পিস নিছে, মনে করো ছোট একটা পিস অফ গোল্ড নিল। আর গোল্ড কি অনেক বেশি মেলিয়েবল না? গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেলিয়েবল মেটাল। তো এখন গোল্ডকে তারা কি করছে, হ্যামারিং করে করে একটা গোল্ড, এত ছোট একটা গোল্ডের পিসকে আর এত ছোট একটা গোল্ডের সাইজকে তারা হ্যামারিং করে করে এই লম্বা বানাইছে, ঠিক আছে? হ্যামারিং করে করে তারা এত থিন বানায় এরকম একটা গোল্ডের শীট বানাইছে। তোমাদের অ্যাকচুয়ালি লাকটা খারাপ ভালো দোনোটাই, তোমাদের ও লেভেলস এর সিলেবাসে অ্যাকচুয়ালি রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিছিল, বুঝতে পারছো? এটা আগের সিলেবাসে, যে আরিফিনরা তোমরা সিলেবাসের মধ্যে পাইছিলা রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, কিন্তু এখন যারা এই যে এটোতে যারা উঠছে তাদের ও লেভেলসে 9-1 স্পেসিফিকেশনের সময় তাদের সময় ছিল না, বুঝছো? নতুন স্পেসিফিকেশনে বাদ দিয়ে দিচ্ছে। তো এর জন্য এই জিনিসটা এখন আমরা এক্সপ্লেইন করব, যে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটা কেমন ছিল। রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটা ছিল এরকম, তারা একটা গোল্ড অ্যাটমের ডায়ামিটার আর একটা গোল্ড অ্যাটমের এরকম সাইজ তারা অ্যাজিউম করছে, আর ওই সময় যতটুকু পসিবল তারা ওরকম একটা মেজারমেন্ট নিয়ে কি করছে, একটা ক্যালকুলেশন করছে। যদি কি করা হয়, তারা এমন একটা লেড বক্সের মধ্যে, আচ্ছা আরজুও পাইছিল, ভেরি গুড। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, এই হলো একটা লেড বক্স, হ্যাঁ, এই হলো একটা লেড বক্স। আর এই লেড বক্সের এখান থেকে, এই লেড বক্সের ভিতরে কি আছে, লেড বক্সের ভিতরে মনে করো আলফা পার্টিকেল এমিট করে এমন কোন একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে। আলফা পার্টিকেল কি জিনিস এগুলো তো সবাই জানো, যে যেই সিলেবাসেই পড়ছো তোমাদের এই জিনিসটা জানার কথা। অলরাইট, সো তাহলে একটা লেড বক্সের ভিতরে এখানে কি আছে, ব্লু কালার, এটা কি ব্লু কালার, এটা হলো একটা আলফা সোর্স, ব্লু কালার এটা হলো একটা আলফা পার্টিকেলের সোর্স। আর গ্রিন কালারের এটা কি, গ্রিন কালারের এটা হলো একটা লেড বক্স, লেড ব্লক। আচ্ছা, তো এখন তারা কি করবে, তাদের এক্সপেরিমেন্টের মোটিভটা ছিল এরকম, যে তারা আলফা পার্টিকেল জানে, যে এই আলফা সোর্স থেকে যে আলফা পার্টিকেল বের হয়, এই আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি থাকে একটা সার্টেন ভ্যালু। এই কাইনেটিক এনার্জি তারা মোমেন্টাম দিয়ে এরকম ক্যালকুলেশন করে বের করছিল। তাদের ক্যালকুলেশন কিভাবে করছে, ওই ক্যালকুলেশন খুবই কমপ্লেক্স। এই ক্যালকুলেশন
আমি যখন নাকি এ লেভেলসে পড়ছিলাম আমার স্যার দেখাইছিল, তো ওগুলা দেখে অ্যাকচুয়ালি পড়তে অনেক মজা লাগবে, বাট অ্যাকচুয়ালি ওগুলা সিলেবাসে নাই। তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের টাইম একটু বেশি লেগে যাবে সিলেবাস শেষ করাতে। তো এর জন্য আমরা ফার্স্টে সিলেবাসের টপিকগুলো শেষ করার পর দেন যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তখন আমরা ক্যালকুলেশন রিলেটেড কাজগুলি করব, যদি তোমরা আসলে দেখতে চাও। তো এখন এখানের মধ্যে কি কথাটা বলতেছিলাম দেখো, যে লেড ব্লকের ভিতরে কি আছে, আলফা সোর্স আছে। এখন এই আলফা সোর্স থেকে আলফা পার্টিকেল বের হবে, ভালো কথা, আলফা পার্টিকেল বের হবে। তারা এখন কি করছে, তারা এরকম একটা ওই যে গোল্ডের একটা থিন একটা গোল্ডের শীট, বুঝছো, যে গোল্ড অনেক মেলিয়েবল না, তো তাহলে তাকে হ্যামারিং করে করে কি করছে, তাকে হ্যামারিং করে করে এরকম একটা থিন একটা শীটে কনভার্ট করছে গোল্ডের। এখন এই গোল্ডের এই থিন শীটের ভিতর দিয়ে তারা কি করতেছে, আর থিন শীটের দিকে তারা আলফা পার্টিকেল ফায়ার করতেছে তাদের ক্যালকুলেশন ওয়াইজ। হ্যাঁ, যে এখানের মধ্যে আমরা এটা লিখে রাখি, এটা অ্যাকচুয়ালি কি দেখতেছি, we are actually investigating Rutherford's gold foil experiment. আচ্ছা, তো আমরা রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট নিয়ে এখন কাজ করব। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, তারা এরকম কি করলো, গোল্ড ফয়েলের দিকে, যে গোল্ড দিয়ে বানানো এরকম অনেক থিন একটা শীটের দিকে কি করতেছে, আলফা পার্টিকেল শুট করতেছে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যালকুলেশন। যে এটা আমরা একটু নিচে লিখে রাখি, they expected all, দাঁড়াও এটা একটু বোল্ডে আলাদা করে লিখি, they expected all the alpha particles to pass through the gold foil. এক্সপেকটেশনটা কি ছিল এই ব্যাপারটা মাথায় রাখো, বিকজ এই রিলেটেড কোয়েশ্চেন আসে, বুঝছো, এই রিলেটেড কোয়েশ্চেন আসে 1 মার্কের আর 2 মার্কের, বাট স্টিল যতটুকু মার্কে থাকুক না কেন, ফ্রিতে যদি মার্ক পাওয়া যায় 1 মার্ক হোক 2 মার্ক হোক যেটাই হোক পাইলেই তো হইলো নাকি। তো এখন তাদের এক্সপেকটেশনটা কি ছিল এক্সপেরিমেন্টের, যে যদি প্লাম পুডিং মডেল আসলেই ঠিক হয়ে থাকে তো তাহলে কি হবে, তাহলে কোনো আলফা পার্টিকেলেরই কি হওয়ার কথা না, রিবাউন্ড করার কথা না। রিবাউন্ড মানে কি, যে গোল্ড ফয়েলটাকে হিট করলো দেন আবার এটাকে পিছের দিকে ফেরত পাঠাইতে পারার কথা না। এটা হলো গোল্ড ফয়েলটা, ঠিক আছে। এখন তারা কি করছে, এখানের মধ্যে একটা দাঁড়াও আমি একটু লেবেলিংটা এখানে চেঞ্জ করি, চেম্বারটা এরকম আছে। এরকম একটা ইভ্যাকুয়েটেড একটা চেম্বার, একটা ইভ্যাকুয়েটেড চেম্বার মানে কি, যে এটাতে কি করা হয়েছে, ভ্যাকিউম বানানো হয়েছে, যে পুরো জিনিসটা কি আছে, ভ্যাকিউমের মধ্যে আছে। কেন ভ্যাকিউম বানানো হয়েছে ওইটারও আমাদের কোয়েশ্চেন আসে, এইটারও আমরা এক্সপ্লেনেশন বলবো। ইভ্যাকুয়েটেড একটা চেম্বার। আচ্ছা, তো এখন কি বলতেছি, এখন বলতেছি যে এই যে গোল্ড ফয়েলের দিকে তারা আলফা পার্টিকেল শুট করবে ইন অর্ডার টু টেস্ট দ্যাট রাদারফোর্ড আর তার স্টুডেন্টরা কি টেস্ট করতে চাইতেছিল, এই যে থমসনের যে প্লাম পুডিং মডেল অফ এন অ্যাটম ছিল, যেটা নাকি তখনও ওয়ার্ল্ডে ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা মডেল।
তো এখন তারা এটাকে টেস্ট করবে যে যে কোনো একটা কারেন্টলি অ্যাকসেপ্টেড কোন একটা থিওরি থাকলে পরে ওটা কি হবে, বারবার করে চেক করবে না মানুষজন, সায়েন্টিস্টরা বারবার চেক করবে যে আসলেই এটা ট্রু নাকি। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রসিডিওরে বারবার চেক করে যদি দেখে যে আসলেই এই মডেলটা ট্রু, তো তখন তারা কি হবে, তখন তারা এরকম মনে শান্তি পাবে যে আচ্ছা ঠিক আছে, তো তাহলে আসলে এই ব্যাপারটা এরকম। কিন্তু যদি তারা দেখে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিমেন্ট ও ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টিগেশনে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তাদের কারেন্টলি অ্যাকসেপ্টেড এই মডেলটা দিয়ে কি করা যাচ্ছে না, সব বিহেভিয়ার এক্সপ্লেইন করা যাচ্ছে না, সো তখন কি হবে, তখন তারা বুঝবে যে অ্যাকচুয়ালি তাদের মডেলের মধ্যে কোনো একটা কি আছে, ফ্ল আছে, যে দিস মডেল ইজ নট কমপ্লিটলি কারেক্ট, অলরাইট, যে এই মডেল পুরাপুরি ঠিক না। তো তাহলে এই মডেলটা অ্যাকচুয়ালি কিভাবে ঠিক করা যায়, ওই জিনিসটা তখন তাদের এক্সপ্লেনেশন বের করতে হবে। সো ফার্স্টে রাদারফোর্ড আর তার স্টুডেন্টরা মিলে কি করতেছে, ফার্স্টে থমসনের প্লাম পুডিং মডেলটাকে টেস্ট করতেছে যে আসলেই এই মডেলটা ট্রু নাকি না। তো এখন তাদের এক্সপেরিমেন্টটা কি, তাদের এক্সপেরিমেন্টটা হলো এরকম, তারা নিজেরা ক্যালকুলেশন করছে। হ্যাঁ, তারা এরকম ক্যালকুলেশন করছে, কি ক্যালকুলেশন করছে যে আলফা পার্টিকেলের যত মোমেন্টাম, যে আলফা পার্টিকেলের সোর্স থেকে যে মোমেন্টাম নিয়ে আলফা পার্টিকেল বের হয়, আলফা পার্টিকেল এত মোমেন্টাম নিয়ে যদি একটা গোল্ড ফয়েলে হিট করে, দেন তাহলে সব আলফা পার্টিকেলের কি করার কথা, সব আলফা পার্টিকেলের গোল্ড ফয়েলের ভিতর দিয়ে পাস করে অপোজিট এন্ডে যাওয়ার কথা। এখন আলফা পার্টিকেল তো তারা চোখে দেখতে পারে না, পারে রায়হান? আলফা পার্টিকেল তো অনেক ছোট না, হিলিয়ামের নিউক্লিয়াস জাস্ট। তো তাহলে আলফা পার্টিকেল তো তারা চোখে দেখবে না। তো তাহলে তারা তো এত গাধা না, তারা তো সায়েন্টিস্ট না, তো তাহলে তাদের মাথায় এরকম বুদ্ধি আছে। তো তারা ডিটেক্ট করার জন্য হোয়াট দে ডিড, তারা এই ইনার পার্টটা, এই যে এই ইনসাইড পোরশন অফ দিস ইভ্যাকুয়েটেড চেম্বার, এই যে এখানে এই ইনসাইড পোরশনটাকে তারা কি করছে, তারা একটা সার্টেন এলিমেন্ট দিয়ে কোটিং করে দিছে। কি এলিমেন্ট কেউ জানো? তারা একটা সার্টেন এলিমেন্ট দিয়ে এরকম কোট করে দিছে, যে এলিমেন্টটা হলো ফসফরাস। ঠিক আছে, ফসফরাস কেমনে? হ্যাঁ ফসফরাস, কেন এটা বলবো। হ্যাঁ, তো ফসফরাস দিয়ে তারা কি করছে, ফসফরাস দিয়ে তারা এই ইনসাইডটা এমন কোট করে দিছে। কেন এটা করছে, বিকজ ফসফরাস আলফা পার্টিকেলের কন্ট্যাক্টে আসলে স্পার্ক করে বা একটা সিন্টিলেশন দেয়, বুঝছো, যে এরকম একটা স্পার্ক দেয়, লাইট দেয়। তো তাহলে আলফা পার্টিকেল তো চোখে দেখতে পাইতেছি না, কিন্তু আমরা এই চেম্বারের এখানে যেখানে স্পার্ক দেখবো ওইখানে বুঝতে পারবো কি যে আলফা পার্টিকেলটা ওই জায়গায় যে হিট করছে। বুঝতে পারছো কি বললাম, যে তারা কি করছে, বুঝা গেছে। এই ইনসাইড অফ দা কোটিংটা কি করলো, ইনসাইড অফ দা চেম্বার ফসফরাস দিয়ে কোট করে রাখলো। ফসফরাস দিয়ে কোট করে রাখাতে কি হবে, ফসফরাস দিয়ে কোট করে রাখাতে এখন ফসফরাসের গায়ে আলফা পার্টিকেল হিট করলে ওই জায়গাটা কি করবে, স্পার্ক করবে বা সিন্টিলেশন দিবে। তো ওই ব্যাপারটা, তো এখন এইভাবে তারা কি করবে, বুঝতে পারবে যে আলফা পার্টিকেল কোথায় যে হিট করছে। এখন তারা তাদের এক্সপেরিমেন্টটা শুরু করলো, এন্ড অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপেকটেশন ম্যাক্সিমাম আলফা পার্টিকেলে কি হয়েছে, এই জায়গাটায় এই যে হোয়াইট কালার দিয়ে যেখানে মার্ক করলাম না, ম্যাক্সিমাম আলফা পার্টিকেলই এই জায়গায় স্পার্ক দিতেছে। ওকে, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল এই জায়গায় স্পার্ক দিছে, কিছু কিছু আলফা পার্টিকেল উপরে, কিছু কিছু আলফা পার্টিকেল নিচে, এরকম কয়টা জায়গায় স্পার্ক দিছে। ওকে, তো তাহলে তাদের এক্সপেকটেশন যেরকম ছিল, যে ক্যালকুলেশন যেরকম ছিল, ওই ওয়াইজে তাদের কি আসতেছে, রেজাল্ট আসতেছে। এক্সপেরিমেন্ট তারা শুরুই করছে কোন মোটিভে, তারা মোটিভটাই ছিল যে, আর তাদের অরিজিনাল এক্সপেকটেশনটাই ছিল কি, সব আলফা পার্টিকেল কি করবে, স্ট্রেট অর স্লাইড কোন একটা ডেভিয়েশন দিয়ে গোল্ড ফয়েলের ভিতর দিয়ে পাস করবে। সো তাহলে তাদের এক্সপেকটেশন ওয়াইজে ব্যাপারগুলো হচ্ছে। কিন্তু একটা ব্যাপার কি হয়, তারা এরকম প্রবাবিলিটি বের করছে বা তারা গুনে গুনে এরকম বের করছে। কি ব্যাপারটা বের করছে দেখো, তারা এভরি 8000টা পার্টিকেল, ফর এভরি 8000 alpha particles, sorry,
for every 8,000 alpha particles, one of them got deflected at an angle greater than 90 degree. কি হয়েছে, তারা এরকম এক্সপেরিমেন্ট করতেছে, মেইন মোটিভটা কি আর তাদের এক্সপেকটেশনটা কি, যে এক্সপেরিমেন্টটা করলে হোয়াট উইল হ্যাপেন, সব আলফা পার্টিকেল গোল্ড ফয়েলের ভিতর দিয়ে পাস করে অপোজিট এন্ডে যা হিট করবে। তো তাহলে তাদের এক্সপেকটেশন ওয়াইজে এরকম হইতেছে যে পাস করতেছে, এরকম হালকা হালকা ডেভিয়েশন হইতেছে, একটু বড় ডেভিয়েশন হইতেছে, কয়টা আনএক্সপেক্টেড, বাট স্টিল গোল্ড ফয়েলের ভিতর দিয়ে পাস তো করতেছে। কিন্তু তারা দেখছে কি প্রতি 8,000টা পার্টিকেলের মধ্যে অন এভারেজ একটা পার্টিকেল রিবাউন্ড করতেছে, যে 8,000টা পার্টিকেলের মধ্যে যে কোনো একটা পার্টিকেল কি করতেছে, রিবাউন্ড করতেছে। তো এখন তারা এটা কি, আমরা নরমালি যদি এটা এক্সপেরিমেন্ট করতাম বা আমাদেরকে যদি এরকম ডেটা দিত বা আমরা যদি এরকম গ্রাফ আঁকতাম, কি বলতাম বলো তো রায়হান, এটাকে অ্যানোমালাস রিডিং বলতাম না, যে অন্যগুলার প্যাটার্নের সাথে কি হইতেছে না, এটা মিলতেছে না, তাই তো, যে আমাদের নরমাল এক্সপেরিমেন্টের যে ট্রেন্ড আছে বা এক্সপেরিমেন্টের যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নের সাথে কি হইতেছে না, এটা মিলতেছে না। তো এখন হাউ টু ডিল উইথ অ্যান অ্যানোমালাস রিডিং, যে তুমি এক্সপেরিমেন্ট করতেছো, তো এখন তোমার এক্সপেরিমেন্টের মধ্যে কোন একটা অ্যানোমালাস রিডিং আসলে তুমি অ্যানোমালাস রিডিংটা নিয়ে কিভাবে ডিল করবা। একটা ওয়ে অফ ডিলিং যেটা নাকি খুব বাজে প্র্যাকটিস, ওইটা কি অ্যানোমালাস রিডিংটা বাদ দিয়ে দেন জাস্ট এভারেজ করে ফেলবো বাকি ভ্যালুগুলো নিয়ে। এইটা না করে আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত, অ্যানোমালাস রিডিং যেহেতু আসছে, তো এখন আমরা কি করব, আবার ওই অ্যানোমালাস রিডিংটা তো দেখলাম, নোট করে রাখলাম যে এরকম একটা অ্যানোমালাস রিডিং আসছে। তো এখন আমাদের মেইন ফিজিক্সের এক্সপেরিমেন্টের রুলটাই কি, অলওয়েজ 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 রিপিট ইওর এক্সপেরিমেন্ট, তাই না, আমরা অলওয়েজ কি করি, এক্সপেরিমেন্টটা রিপিট করি। সো তাহলে এই কেসে তারা ওইটাই করছে, অ্যানোমালাস রিডিংটা দেখে তারা ভাবলো যে আচ্ছা মনে হয় আমাদের চোখের দেখায় কোনো ভুল হয়েছে, ওখানে কোনো স্পার্ক আসে নাই, মনে হয়েছে কোনো একটা স্পার্ক হয়েছে এরকম। দেন তারা আবার এক্সপেরিমেন্টটা করলো, আবার দেখলো এখানের মধ্যে একটা স্পার্ক আসে। প্রতি 8,000টা পার্টিকেলের মধ্যে অন এভারেজ প্রতি 8,000টা পার্টিকেলের মধ্যে একটা পার্টিকেল কি হইতেছে, এরকম 90 ডিগ্রির বেশি বেন্ড করতেছে এন্ড আইসে অপোজিট এন্ড অফ দা চেম্বারে হিট করতেছে, যেটা তো অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের মধ্যে ছিলই না। একে তো এত বড় বড় ডিফ্লেকশন হওয়ারই কথা না, বলতে গেলে সবই স্ট্রেট পাস করার কথা। এখন বড় ডিফ্লেকশন কয়টা তো আসতেছে ভালো, ওইটা তাও মানা যায় যে স্টিল পাস তো করছে ভিতর দিয়ে, কিন্তু এই যে আমাদের কয়টা পার্টিকেল কি হইতেছে পুরাপুরি রিবাউন্ড করে ফেরত আসতেছে, এইটা তো তাদের এক্সপেকটেশনের মধ্যে ছিল না, বা এইটা তো তাদের অলরেডি অ্যাকসেপ্টেড যে অ্যাটমিক মডেল এইটার সাথে তো মিলতেছে না। তো এখন তারা রিপিট করেও বারবার যখন নাকি সেম ভ্যালু পাচ্ছে, তো তাহলে পরে তো তারা আর এটাকে অ্যানোমালাস বলে ডিসরিগার্ড করতে পারবে না। হ্যাঁ, এটা তারা কি করতে পারবে না, এখন অ্যানোমালাস বলে ডিসরিগার্ড করতে পারবে না। কেন? বিকজ এখানের মধ্যে কি হচ্ছে, বারবার রিপিট রিডিং নেওয়ার পর যেটা আসে ওইটা কি আমাদের মোর রিলায়েবল একটা রেজাল্ট না। তো তার মানে কি, তার মানে তখন তারা বুঝতে পারছে আচ্ছা আমরা যে অ্যাটমিক মডেল যেটা এখনো ফলো করে আসি, এটার মধ্যে মনে হয় কোন একটা ফ্ল আছে। বিকজ অ্যাটমিক মডেল যেটা ফলো করে আসি, এটার ক্যালকুলেশন ওয়াইজ বা এটার এক্সপেকটেশন ওয়াইজ তো কোনো আলফা পার্টিকেলেরই রিবাউন্ড করার কথা না। সো তাহলে যেহেতু রিবাউন্ড করতেছে, সো দেয়ার মাস্ট বি সামথিং গোয়িং অন, যে ডিফারেন্ট কিছু একটা হচ্ছে এখানের মধ্যে। তো তখন তারা এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছে। দেন তারা ইনভেস্টিগেশন গুলা কেমন কেমন করলো আর তাদের অবজারভেশন গুলা কেমন হইলো, ওই ব্যাপারগুলা নিয়ে আমরা দেখবো। তারা দেখছে কি এখানের মধ্যে অবজারভেশনস কতগুলা, অবজারভেশনস এন্ড তাদের করেসপন্ডিং কনক্লুশন গুলি কি থাকে ওগুলা নিয়ে আমরা দেখব। ফার্স্ট এর অবজারভেশনটা কি, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস pass straight through
যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেলে কি করছে, স্ট্রেট পাস করে চলে গেছে, এটা একটা অবজারভেশন। দেন আরেকটা অবজারভেশন কি, সাম অফ দ্য আলফা পার্টিকেলস or some of them লিখে ফেলি, আলফা পার্টিকেল লিখলে এমনি অনেক বড় হয়ে যাবে। Some of them were deflected at a certain angle আর আরেকটা অবজারভেশন কি, আরেকটা অবজারভেশন হলো very few of them, a very few of them, 1 in 8,000, যে 8,000টা আলফার মধ্যে একটা আলফা পার্টিকেল কি করতেছে, were rebounded। ঠিক আছে, তো তাহলে এইগুলা হলো তাদের অবজারভেশন। কি কি, একটা হলো ম্যাক্সিমাম আলফা পার্টিকেল স্ট্রেট পাস করে চলে গেছে, দেন কিছু কিছু আলফা পার্টিকেল যে সাম অফ देम ওয়্যার ডিফ্লেক্টেড এট আ সার্টেন অ্যাঙ্গেল, যে লেস দ্যান 90 ডিগ্রি কিন্তু গ্রেটার দ্যান 0 ডিগ্রি। ওকে, আর আ ভেরি ফিউ অফ देम ওয়্যার রিবাউন্ডেড, যে কি হইছে, ডিফ্লেক্টেড এট অ্যান অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ডিফ্লেক্টেড এট অ্যান অ্যাঙ্গেল greater than 90 ডিগ্রি। সো এখন এইগুলা যে তাদের অবজারভেশন, তো এখন এই অবজারভেশন গুলা তো কি হইতেছে না, সবগুলি আমাদের কারেন্টলি যে ওই টাইমে যেই অ্যাটমিক মডেলটা একসেপ্টেড ছিল অল ওভার দা ওয়ার্ল্ড, এই মডেলের সাথে কি হইতেছে না, মিলতেছে না। সো তাহলে দেয়ার মাস্ট বি সামথিং ডিফারেন্ট গোয়িং অন, যে আমাদের এক্সপ্লেনেশনে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কি আছে, কোন একটা ফ্ল আছে বা কোন একটা কি করতে হবে, উই হ্যাভ টু মেক সাম অ্যাডজাস্টমেন্ট। তো তখন অ্যাডজাস্টমেন্ট কারা করবে, ফার্স্টে যারা নাকি ভুলটা বের করছে বা যারা নাকি ওরকম কারেন্টলি অ্যাকসেপ্টেড মডেলের মধ্যে ডিফারেন্সটা বের করছে, তাদেরই তো সবচেয়ে বড় চান্স, যে আমরা তো আমাদের এক্সপেরিমেন্ট দিয়ে শো করলাম যে কারেন্টলি অ্যাকসেপ্টেড যেই কি আছে মডেলটা আছে, এই মডেলটা দিয়ে আমাদের এক্সপেরিমেন্টের অবজারভেশন গুলাকে এক্সপ্লেন করা যাচ্ছে না। তো তাহলে আমাদের এক্সপেরিমেন্টে অবজার্ভ করা যে সব ব্যাপারগুলো আমরা পাইছি, এগুলার এক্সপ্লেনেশন আমরা নিজেরা দিতে পারলে তখন আমাদের নামে কি করতে পারবো, অ্যাটমিক মডেলটা দাঁড়া করাইতে পারবো। তো তখন আমাদের কি বলে, ফেম অনেক বেশি বেড়ে যাবে আর কি। তো এখন তারা এগুলা রিলেটেড কনকর্ডিং কি করতে চাবে, প্রত্যেকটার জন্য করেসপন্ডিং কনক্লুশন দিতে চাবে। তো তাহলে এই অবজারভেশন গুলোর জন্য করেসপন্ডিং কনক্লুশনস গুলো কি, এইখানের মধ্যে তারা ব্যাপারটা কি দেখছে, এখন আমরা যেরকম জানি অ্যাকচুয়ালি, তোমরা তো এমনিতে একটা ব্যাপার জানো যে অ্যাটমিক মডেল যে রাদারফোর্ডেরটাও দেখবো, রাদারফোর্ডেরটাও কিন্তু পুরোপুরি ঠিক না, ওইটার মধ্যে এরপর বোর্ডস মডেল, এরপর এই মডেল আসছে আবার আলাদা, ওগুলো আমরা পরে পাবো, দেখবো আজকে বইয়ের মধ্যেই। বাট যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ফোকাস করতে চাইতেছি, তোমরা তো এই জিনিসটা জানার কথা। দাঁড়াও, লেটস সি কিসের মধ্যে এটা, ও লেভেলস এর এই লেকচারটা কই, দাঁড়াও তো 1 মিনিট, ও লেভেলস এর এই লেকচারটা বের করে নেই। আচ্ছা, তো এইটা হলো ও লেভেলস এর, এই যে নতুন যে ও লেভেলস ব্যাচ আছে ওদের রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের ফার্স্ট লেকচার। তো এইখানের মধ্যে আমাদের যে কারেন্টলি অ্যাকসেপ্টেড যে অ্যাটমিক সাইজ গুলা, যে একটা নিউক্লিয়াসের সাইজ কত, ডায়ামিটার অফ আ নিউক্লিয়াস ইজ অফ দ্য অর্ডার অফ 1 into 10 to the power minus 15 মিটার, তাই না? আর ডায়ামিটার অফ এন অ্যাটম কত, diameter of an atom is 1 angstrom, that is 1 into 10 to the power minus 10 মিটার। তো তাহলে এখানে থেকে কি বোঝা যাইতেছে,
the diameter of an atom is approximately 10,000 times larger than the diameter of the nucleus. যে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি অ্যাটমের তুলনায় অনেক 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 ছোট, যে অ্যাটম অ্যাকচুয়ালি তার ডায়ামিটারটা অনেক বড়, এন্ড অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসটাই কি মেইনলি আমাদের একটা অ্যাটমের ম্যাক্সিমাম ম্যাস কোথায় যে স্টোর রাখে বলতো? আমাদের অ্যাটমের ম্যাক্সিমাম ম্যাস স্টোর থাকে কিসের মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে, বিকজ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন গুলি থাকে। ইলেকট্রন গুলা তো বলতে গেলে অলমোস্ট নেগলিজিবল তাদের ম্যাস, যে তাদের ম্যাসকে আমরা নরমালি ওরকম বেল দেই না। তো তাহলে অ্যাটমের মোস্ট অফ দ্য ম্যাস অর অলমোস্ট 99.99% of the mass is actually confined within the what? Is confined within the nucleus of the atom. তো তাহলে নিউক্লিয়াস হলো অ্যাটমের তুলনায় কত? 10,000 টাইমস স্মলার। তো তাহলে অ্যাটমের যে বাকি পার্টটুকু, এই যে অ্যাটমের এই যে বাকি পার্টটুকু, এই যে এই জায়গা, এই জায়গা, এই পুরাটা জায়গা কি খালি না? ইলেকট্রন তো এরকম উইজ করতে থাকে, ইলেকট্রন তো বলতে গেলে এখানের মধ্যে এক্সিস্ট করে না, বা ইলেকট্রন এখানের মধ্যে কি হবে না, এত বড় কোনো ইফেক্ট ফেলবে না। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? অ্যাটম হলো বলতে গেলে পুরাটাই খালি জায়গা, তাই না বলো রায়হান? অ্যাটম হলো কি বলতে গেলে পুরাটাই এরকম এমটি একটা স্পেস থাকবে। তো তাহলে এইটার জন্য তারা ফার্স্ট এর এক্সপ্লেনেশনটা এরকম দিছে যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল স্ট্রেট পাস করে চলে গেছে না। তো তখন রাদারফোর্ড আর তার স্টুডেন্টরা মিলে এরকম একটা এক্সপ্লেনেশন বলছে যে অ্যাটম হলো বলতে গেলে পুরাটাই খালি জায়গা। অলরাইট, অ্যাটম ইজ মোস্টলি এমটি স্পেস। তো তাহলে এর জন্য ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি করছে? স্ট্রেট পাস করে চলে গেছে। তো তাহলে এই জিনিসটাই এখন আমরা আমাদের লেকচারের মধ্যে যেটা দেখতেছিলাম ওখানের মধ্যে আসি। কি ছিল? ফার্স্ট অফ অল যে অবজারভেশন, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস পাসড স্ট্রেট থ্রু। তো তাহলে এইটার জন্য করেসপন্ডিং তাদের এক্সপ্লেনেশনটা কি? এটার জন্য করেসপন্ডিং তাদের এক্সপ্লেনেশনটা হলো most of the atom is empty space or atom is mostly empty space. এটা লিখি তাহলে সুন্দর হয়। atom is mostly empty space, বলতে গেলে পুরাটাই খালি জায়গা। তো তাহলে খালি জায়গা থাকলে আলফা পার্টিকেল তো আর কি হবে না, ডিফ্লেক্ট হবে না, স্ট্রেট পাস করে চলে যাবে। ওকে, যে what actually happened over here, যে this is the gold nucleus. ওকে, যে this is the gold nucleus। এখন ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি করছে? ম্যাক্সিমাম আলফা পার্টিকেল এরকম গোল্ড নিউক্লিয়াসের থেকে অনেক দূরে দিয়ে, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল যখন নাকি এরকম গেছে, সো তাহলে কি হয়েছে? মোস্ট অফ দেম পাসড স্ট্রেট থ্রু, বিকজ তারা গোল্ড নিউক্লিয়াসের থেকে দূরে ছিল। এখন এটা হলো ফার্স্ট এর এক্সপ্লেনেশন যে কেন মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল স্ট্রেট পাস করে গেছে। দেন সেকেন্ড যে অবজারভেশনটা, সাম অফ দেম ওয়ার ডিফ্লেক্টেড এট আ সার্টেন অ্যাঙ্গেল, যে স্মল কতগুলো অ্যাঙ্গেলে তারা ডিফ্লেক্ট হয়েছে। কেমন? কেন? ফার্স্ট অফ অল কেন? বিকজ আলফা পার্টিকেল কি পজিটিভলি চার্জ না? আলফা পার্টিকেল মানে কি? আলফা পার্টিকেল তো হলো হিলিয়ামের নিউক্লিয়াস, তাই না? তা এখন আলফা পার্টিকেল এরকম আসতেছে উইচ ইজ পজিটিভলি চার্জ, গোল্ড নিউক্লিয়াসও পজিটিভ চার্জ। তো তাহলে এটা কি হয়েছে? অল্প একটু এটাকে ডিফ্লেক্ট করে দিছে, যে একটু রিপালশনের জন্য ডিফ্লেক্ট হয়েছে। আর একটু কাছে দিয়ে যখন নাকি গেছে তখন ডিফ্লেকশনটা কি হবে? আর একটু বড় হবে, যে যত কাছে আসবে তত কি ডিসটেন্স কম, এন্ড ডিসটেন্স কম হলে ফোর্সের ভ্যালুটা বেশি। এটা তো আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের মধ্যে করছিলাম, F = K Q1 Q2 by R স্কয়ার, এই ফর্মুলা দিয়ে সেমন আর কি। দেন এখানের জন্য কাছে দিয়ে যখন নাকি গেছে তখন এরকম রিপালশনটা বেশি, তো তাহলে বড় অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে। যখন নাকি আর একটু দূরে দিয়ে গেছে তখন ডিফ্লেকশনটা আর একটু কম হয়েছে। তো তাহলে এখানের জন্য তারা কি করলো? কেন কিছু কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্ট হয়েছে ওইটার জন্য তার এক্সপ্লেনেশনে বলছে আলফা পার্টিকেলস have the same charge
সেম চার্জ বলতে কিন্তু চার্জের অ্যামাউন্ট বুঝাইতেছি না, চার্জের সাইন, যে দোনোজনই পজিটিভ আর কি, যে দোনোজনই পজিটিভ এটা লিখে রাখি, আর না হলে পরে সেম চার্জ, যে চার্জের সাইজ সেম, এটা বুঝে রাখতে পারো। তো তাহলে alpha particles have the same charge as that of the center of the atom. সেন্টার অফ দ্য অ্যাটমের কখনো তারা নাম জানে না, ঠিক আছে। এন্ড ফাইনালি তাদের তো জীবনে তারা কল্পনাও করতে পারে নাই, তাদের ক্যালকুলেশনে তারা জীবনে এটা কল্পনাও করতে পারে নাই যে কোন আলফা পার্টিকেল ডিফ্লেক্ট হইতে পারে, যে আলফা পার্টিকেল তো এত বড় একটা এনার্জি নিয়ে যাচ্ছে, তো এত বড় একটা এনার্জি নিয়ে যাওয়া আলফা পার্টিকেলকে রিবাউন্ড করার মতো এত হাই কনসেন্ট্রেশন অফ ম্যাস যে থাকা পসিবল, তারা এটা কল্পনাও করে নাই। তারা ধরে নিছিল কি, তারা তো ধরে নিছিল যে এই প্লাম পুডিং মডেলটা ঠিক আছে। তো তাহলে প্লাম পুডিং মডেলের মধ্যে তারা কি চিন্তা করছিল, তারা দেখছিল যে the mass of the whole atom is distributed evenly throughout the atom, যে অ্যাটমের ম্যাসটা পুরাটা জুড়ে কি আছে, ইভেনলি ডিস্ট্রিবিউশন করা আছে, তারা এমন একটা জিনিস ভেবে নিছে। কিন্তু অ্যাকচুয়ালি পরে যা তারা কি দেখলো, অ্যাটম হলো পুরাটাই ফাঁপা। হ্যাঁ, অ্যাটমের ম্যাস আগের মতনই আছে, ম্যাস চেঞ্জ হয়েছে এমন বলতেছে না, ম্যাস আগের মতনই আছে, কিন্তু কি হইলো, অ্যাটম হলো বলতে গেলে পুরাটাই খালি জায়গা। সো তাহলে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, অ্যাটম যদি পুরাটা খালি জায়গা হয়, সো তাহলে যতটুকুই ম্যাস আছে ওই ম্যাসটা অনেক ছোট একটা জায়গায়, অনেক অল্প একটা জায়গায় কনসেন্ট্রেট করা। ঠিক আছে, কি হয়েছে, তারা অ্যাটমের ম্যাসটা ঠিক মতনই ধরছিল, ক্যালকুলেশনও ঠিক ছিল, কিন্তু তারা ভাবছিল কি অ্যাটমের ম্যাসটা হলো পুরা অ্যাটম জুড়ে ডিস্ট্রিবিউটেড, ইভেনলি ডিস্ট্রিবিউটেড। সো তাহলে তখন এনাফ কনসেন্ট্রেশন অফ ম্যাস না থাকলে কি করতে পারার কথা না, আলফা পার্টিকেলকে রিবাউন্ড করতে পারার কথা না। কিন্তু তারা যখন নাকি পরে দেখছে যে অ্যাটম হলো বলতে গেলে পুরাটাই খালি জায়গা, তো তখন তারা এখানের মধ্যে বুঝতে পারছে কি অ্যাটমের যতটুকুই ম্যাস আছে ওই ম্যাসটা হলো অ্যাটমের সেন্টারে অনেক ছোট একটা জায়গা জুড়ে কনসেন্ট্রেট করা। অলরাইট, তো তাহলে এই একটা ব্যাপার যে ভেরি ফিউ অফ দেম, যে 1 in 8000, কেন এত কম আলফা পার্টিকেল কেন এখানের মধ্যে রিবাউন্ড করছে, বিকজ নিউক্লিয়াসের সাইজটা এতই ছোট যে তার সাথে হেড অন কোলিশন যে হবে ওইটা হওয়ার প্রবাবিলিটিও তো অনেক কম, যে সাইজ যত ছোট হবে তার সাথে এনকাউন্টার করার প্রবাবিলিটি কম না, তো এর জন্য। তো এইটা রিলেটেড কনক্লুশন তারা কি বলছে ওইটা আমরা লিখতেছি, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। অলরাইট, আচ্ছা ঠিক আছে। তো এখন হোপফুলি এখন আবার সবাই ফেসবুকে এন্ড জুমে দেখতে পাচ্ছ। তো এখন আমরা লাস্টের যে অবজারভেশনটা ছিল ওইটার কনক্লুশন নিয়ে ডিসকাস করতেছিলাম। বলতেছিলাম যে কি, বলতেছিলাম যে তারা যখন নাকি প্লাম পুডিং মডেলটা কনসিডারেশনে নিয়ে ক্যালকুলেশন গুলা করছিল, তাদের ক্যালকুলেশনের মধ্যে তারা কি দেখছিল যে দেয়ার ইজ নো ওয়ে অন আর্থ যে এনি আলফা পার্টিকেল উইল বি রিফ্লেক্টেড ব্যাক অর রিবাউন্ডেড। কিন্তু এইটা তারা ক্যালকুলেশন কেন করছিল এরকম, বিকজ তারা ভাবছিল যে অ্যাটমের ম্যাসটা মনে হয় পুরাটা জুড়ে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, কিন্তু তাদের এক্সপেরিমেন্ট করার পর তারা তো অ্যাকচুয়ালি দেখলো যে ব্যাপারটা তো ট্রু না। অ্যাকচুয়ালি the mass of the whole atom is not distributed throughout evenly. কি আছে, অ্যাটম বলতে গেলে পুরাটাই হলো খালি জায়গা, এন্ড জাস্ট অল্প একটা জায়গার মধ্যে ম্যাসটা কি করা, পুরাটা কনসেন্ট্রেট করা। সো তাহলে এখানের মধ্যে তারা ফাইনালি কনক্লুশনটা কি আসছে যে ভেরি ফিউ অফ দেম, যে কত ভেরি ফিউ, 1 in 8000 of the alpha particles were rebounded. তো তাহলে এটার জন্য রিজনটা কি হইতে পারে, এটার জন্য রিজনিংটা হবে এরকম, the mass of the atom is concentrated in a very small volume and ওইটাই পরে ইভেন্চুয়ালি কি আছে, নিউক্লিয়াস হিসেবে নাম পাইছে। তখনও রাদারফোর্ড এটাকে নিউক্লিয়াস হিসেবে নাম দেয় নাই। ওকে, তো তাহলে
these were the observations and these were the corresponding conclusions that Rutherford and his students, রাদারফোর্ডের ওই দুজন স্টুডেন্ট ছিল গিগার আর মার্সডেন, তো তারা দুইজন মিলে এরকম এক্সপেরিমেন্ট করছিল। তো এখন এইটাকে বলা হয় কি, এইটাকে এর জন্য বলা হয় রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। সো তাহলে রাদারফোর্ড তার ফাইনালি এক্সপেরিমেন্টের ফাইনাল আউটকাম, যে রাদারফোর্ড কি বলছে, রাদারফোর্ড ফাইনালি বলছে যে অ্যাটম দেখতে আসলে এরকম, যে মাঝখানে হলো নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন গুলা এই নিউক্লিয়াসের চারপাশে কি করে, ইলেকট্রন গুলো এরকম নিউক্লিয়াসের চারপাশে অরবিট করে। তো এইটা ছিল রাদারফোর্ডের ফাইনাল কনক্লুশন, যে অ্যাটমের স্ট্রাকচার হলো দেখতে এরকম। কিন্তু পরে যায় দেখা গেল যে এইটাও অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক না, যে ইলেকট্রন অ্যাকচুয়ালি কোন স্পেসিফিক এরকম শেলে থাকে না, কি থাকে, তোমরা এ লেভেল কেমিস্ট্রিতে উঠে পড়ছো যে ইলেকট্রন অ্যাকচুয়ালি ক্লাউডের মধ্যে থাকে, যে দেয়ার ইজ আ সার্টেন প্রবাবিলিটি দ্যাট ইলেকট্রনস উইল এক্সিস্ট এট আ সার্টেন পোর্শন অর সার্টেন পজিশন ইন অ্যান অ্যাটম। তো তাহলে ওই ব্যাপারটা, এগুলাকে সে ইলেকট্রন শেল নাম দিছে। তো এইটাই আমাদের বেসিক্যালি ছোট ক্লাস থেকে আমরা পড়ে আসি। কার মডেলটা পড়ে আসে, রাদারফোর্ডের মডেলটা পড়ে আসি, যে মাঝখানে হলো এরকম ছোট করে একটা নিউক্লিয়াস আছে, যেখানে বলতে গেলে অ্যাটমের সব ম্যাস কনসেন্ট্রেট করা, আর চারপাশ দিয়ে এরকম কি করতে থাকে, ইলেকট্রন গুলি এরকম ইলেকট্রন শেলের মধ্যে অরবিট করতে থাকে। অলরাইট, সো দিস ইজ হোয়াট এভরিথিং ওয়াজ অ্যাবাউট ফর রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। কিন্তু পরে যায় দেখা গেল কি, মাত্র যেটা বললাম যে ইলেকট্রন আসলে এরকম শেলে থাকে না, ইলেকট্রনের কি থাকে, স্পেসিফিক ক্লাউড থাকে, যেটা নিলস বোর নামের একজন সায়েন্টিস্ট কি করছে, প্রপোজ করছিল। সো তাহলে এই ব্যাপারগুলো নিয়ে এখানে মধ্যে বলা। সো আজকে আমাদের এই স্টুডেন্ট বুকের যে পার্টগুলো আছে, এটা আমরা ওয়ান বাই ওয়ান, যে লাইন বাই লাইন রিডিং করে যাব এন্ড দেখবো যে আমরা যা যা পড়ছি এই সব ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে নাকি। অলরাইট, সো লেটস স্টার্ট। এটা হলো টপিক 7, নিউক্লিয়ার এন্ড পার্টিকেল ফিজিক্স। প্রোবিং ম্যাটার। প্রোব করা মানে কি, প্রোব করা মানে হলো কোনো কিছু সার্চ করা। ওকে, প্রোবিং এর ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, থার্সডেতে এটা নিয়ে ডিসকাস করব। So let's see what is happening over here. Throughout history, people have been trying to work out what everything is made from. The ancient Greek philosopher Democritus wondered how many times a piece of cheese could be cut smaller and smaller until we reach the point where the cheese remaining is a fundamental unit. Fundamental unit মানে কি, fundamental মানে হলো বেসিক, যে এর থেকে ছোট কিছু হয় না। সো এটা যে ফান্ডামেন্টাল ইউনিট দ্যাট উইল নট স্প্লিট। সো তাহলে সে অ্যাটমকে এইভাবে করে চিন্তা করছে যে কি, অ্যাটম হলো ইনডিভিজিবল, যে অ্যাটমকে ফার্দার কোনো ডিভিশন করা পসিবল না। This was the basis for the theory that everything is made from unbreakable fundamental particles. In the late 19th century, the atom was thought to be the smallest possible particle, but then the English physicist J.J. Thomson demonstrated that electrons could be removed. So তাহলে কি, অ্যাটমের ভিতরেও আরো ছোট পার্টিকেল আছে। তো তাহলে অ্যাটম হলো আরো ছোট জিনিস দিয়ে বানানো। So the atom must be made of smaller pieces. This led to some of the most important experiments of the 20th century. Rutherford's alpha particle scattering experiment in 1909, which led to the development of the idea that an atom has a small central nucleus and outer orbiting electron, যেটা আমরা এতক্ষণ এত elaborately discuss করলাম। এরপর কি বলতেছে, in this chapter both the movement of free electrons in a beam and the details of alpha particle experiment will be explained using particle beams as probes. ওটা আমরা দেখব কিভাবে করে। To investigate the detailed structure of matter is one of the most important areas of physics study. এটা হলো ইলেকট্রন ডিফ্র্যাকশন দিয়ে তারা বের করে। And in future chapters we will see how these experiments led to the very latest development in particle physics experimentation. আচ্ছা, তো এখন আমরা আমাদের নিউক্লিয়ার অ্যাটম, যেটা নিয়ে আমাদের আজকের অ্যাকচুয়ালি ডিসকাশনের টপিক, ওইটা দেখি। নিউক্লিয়ার অ্যাটম কি বলছে এই চ্যাপ্টার থেকে শিখবো কি কি, ডেসক্রাইব হোয়াট ইজ মেন্ট বাই নিউক্লিয়ন নাম্বার, দ্যাট ইজ মাস নাম্বার, আর প্রোটন নাম্বার which is atomic number. Then explain how large angle alpha particle scattering gives evidence for nuclear atom, যেটা আমরা একটু আগে পড়ে আসছি, and describe how our understanding of atomic structure has changed over time.
এগুলো আমরা ফার্স্ট একটা গল্প বলে আসছি, যে গল্পটা তাদের এখানের মধ্যে লেখা। কি বলতেছে? অ্যাটমিক থিওরিজ থ্রু হিস্ট্রি। People have always asked questions about what the materials around us consist of. There have been many philosophers and scientists from Democritus in the 5th century BCE to Dalton in the early 19th century who suggested the idea of a tiny particle which everything else is constructed. The basic model of one of these is atoms, which was published in a paper by Dalton in 1803 in a simply a hard solid sphere. একটা সলিড স্ফিয়ার যে নাকি এরকম বন্ড ক্রিয়েট করতে পারে। Dalton's model of atom, Dalton found that different atoms have different masses and can be combined to produce molecules or compounds. When Thomson discovered that very tiny negatively charged particles, which are electrons, could be removed from the atom, leaving behind a positive charged ion, he produced the plum pudding model. The plum pudding model. This model suggested that the main body of the atom is composed of positively charged material. যে পুডিংটা হলো positively charged, এই যে the pudding, that is the dough, with electrons, the plums, randomly scattered throughout it. This model was successful at explaining the evidence available at that time. যে তখন পর্যন্ত যত রকমের এক্সপেরিমেন্ট করা হয়েছে ওই সবগুলাকে স্যাটিসফাই করতে পারছে প্লাম পুডিং মডেল। কিন্তু in 1911 came Rutherford's model of the atom, which has a tiny charged nucleus carrying most of the mass of the atom, surrounded at some distance by the electrons, with most of the atom as empty space. যেটা এতক্ষণ আমরা কনক্লুশন গুলোতে বলে আসলাম ওই ব্যাপারগুলো। Niels Bohr later refined the nuclear model to have the electrons located at the nucleus in fixed orbits. Then Niels Bohr এরকম ফিক্সড কয়টা অরবিটের মধ্যে এরকম নিয়ে গেছে, following the theory of quantized energy, যে আমরা ইউনিট 2 তে পড়ে আসছিলাম না, যে এনার্জি হলো কোয়ান্টাইজড, যে কোনো ভ্যালু চাইলেই হইতে পারবে না। স্পেসিফিক কয়টা এনার্জি শেলের ওরকম এনার্জিতে কি থাকে? ফিক্স থাকে। তো তাহলে এনার্জি ডিফারেন্সও কি থাকবে? ফিক্স থাকবে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট একটা কল আসছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমরা সবাই শুনতে পাচ্ছ? মাঝখান দিয়ে ইন্টারনেট আবার চলে গেছিল, আবার রিকানেক্ট করছে। আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে এনার্জি হলো কোয়ান্টাইজ, তো তাহলে ওই ব্যাপারটা নিলস বোহর ওখানের মধ্যে সেট আপ করছিল যে স্পেসিফিক কয়টা এনার্জি শেলের মধ্যে ইলেকট্রন গুলি এক্সিস্ট করে। ঠিক আছে। দেন এরপরে কাজটা কি আসছে? Electrons could move from one fixed orbit to another depending on the energy they gained or lost. তো তাহলে এনার্জি গেইন করলে বা লস করলে কি হবে? ইলেকট্রন ট্রানজিশন হবে, আপার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে যাবে বা লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে যাবে, এরকম। Apart from these fixed jumps, they were stuck in an orbit. Bohr's model generated the commonly used idea of an atom being like a miniature solar system. তো এই সোলার সিস্টেমের এই ব্যাপারটা, এটা তো যারা নাকি বিগ ব্যাং থিওরি দেখছো, বিগ ব্যাং থিওরি সিরিজটা দেখছো না, অনেকজনেরই দেখার কথা। তো এখানের মধ্যে ওই পেনির একটা গাধা বয়ফ্রেন্ড থাকে না, জ্যাক, তো ওইটারে নিয়ে আসে, তারপর ওখানে অ্যাটমের ছবি আঁকা থাকে, তো সে এখন ভাবে যে ওইটা হলো একটা সোলার সিস্টেমের পিকচার, বুঝতে পারছো? তো এখন ওখানের মধ্যে অনেক ফানি একটা সিন আছে, ওগুলা দেখাবো পরে কোনো একদিন। তো এখন এখানের মধ্যে কাজটা কি? This idea is not a perfect model. It is incorrect in many ways, but most models have strengths and weaknesses. It is often necessary to use models in science, and we must always be careful to work within the limitations of any model we use. যে মডেল কোনোটাই কারেক্ট না, কিছু কিছু মডেল আমাদের ইউজফুল। ঠিক আছে। কি জিনিস এটা? অনেক সুন্দর একটা কোট, বুঝছো? এটা কোন সায়েন্টিস্টের কোট এটা আমার কারেন্টলি মনে আসতেছে না, বাট এই কোটটা খুবই ভালো একটা কোট, যে all models are wrong, only some are useful. যে মডেল কোনোটাই আমাদের অ্যাকচুয়ালি কি না, কারেক্ট না, বাট কিছু কিছু মডেল আমরা কি করতে পারি, আমাদের এক্সপ্লেনেশনের
হেল্পের জন্য ইউজ করতে পারি। ওকে, সো এখন এখানের মধ্যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের কথা কি বলতেছে এটা দেখি। আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বিটুইন 1909 এন্ড 1911 2 বছর ধরে এক্সপেরিমেন্ট করছে। এই যে গাইগার এন্ড মার্সডেন, গাইগার মুলার টিউব পড়ছিল না, সে কিন্তু এই রাদারফোর্ডের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, সো তাহলে গাইগার এন্ড মার্সডেন, students of Lord Rutherford at Manchester University, did an experiment in which they aimed alpha particles at a very thin gold foil, as in figure B. এই যে এইখান থেকে আলফা পার্টিকেল গোল্ড ফয়েলের দিকে হিট করতেছে, দেন তারা কি করছে, মাইক্রোস্কোপ দিয়ে ওরকম দেখতেছে। আচ্ছা, এখানে তারা জিঙ্ক সালফাইড স্ক্রিনের কথা বলছে, ফসফরাসও ইউজ করছিল, এটা ও লেভেলস এর বইয়ে ছিল। তো এখানে তারা জিঙ্ক সালফাইড স্ক্রিনের কথা বলছে, একই কাজ করবে, এটাও আলফা পার্টিকেল এসে এটাতে হিট করলে কি হবে, স্পার্ক দিবে বা সিন্টিলেশন হবে। ওকে, তো তাহলে দেখে তার এক্সপ্লেনেশনে কি বলতেছে। এই যে এখানের মধ্যে তাদের এক্সপেকটেশনের কথা বলে রাখছে। Their expectation was that all the alpha particle would pass straight through, or all the alpha particle will pass through, possibly with a small change in direction. তো তাহলে এইটা ছিল তাদের এক্সপেকটেশন। এটা অলওয়েজ মনে রাখবে, এটা কিন্তু কোয়েশ্চেন আসে, বারবার বলে রাখতেছি যে তাদের এক্সপেরিমেন্টের এক্সপেকটেশনটাই কি ছিল, যে সবগুলি আলফা পার্টিকেলই পাস করবে, অল্প একটু ডিফ্লেকশন হইতে পারে বাট স্টিল সবই পাস করবে। তো এখন কি বলতেছে, the results generally followed this pattern, যে ম্যাক্সিমামই তো পাস করছে, কিন্তু অ্যাকচুয়ালি রিজনটা তো এই জন্য ছিল না, যে the vast majority passed straight through, however a few alpha particles had their direction changed by quite large angles, যে এত বড় অ্যাঙ্গেলের ডিফ্লেকশন তারা এক্সপেক্ট করে নাই। some were even deflected back that the way they come from, যে যেই ওয়েতে আসছে ওদিকে আবার রিবাউন্ড করছে। রাদারফোর্ড কমেন্টেড দ্যাট ইট ওয়াজ লাইক, যে তাদের এক্সপেকটেশনটা কি ছিল, যে তুমি একটা টিস্যু পেপারের দিকে কোন একটা কিছু হিট করছো, যে কোন একটা গুলি করছো, যে তুমি একটা 15 ইঞ্চ আর্টিলারি শেল দিয়ে কি করছো, ইউ আর ফায়ারিং একটা টিস্যু পেপার এন্ড ওই বুলেটটা তোমার দিকে আবার রিবাউন্ড করে আসতেছে। ব্যাপারটা ছিল এরকম, যে তাদের ক্যালকুলেশন এরকম ছিল যে জীবনেও যে কল্পনাও করা যায় না যে কোনো আলফা পার্টিকেল রিবাউন্ড করবে, কিন্তু এইটাই হইছে। তো ব্যাপারটা কি, যে সে বলতেছে it was almost as incredible as you have fired a 15-inch artillery shell at a piece of tissue paper and it come back and hit you. So এটা একদম পুরো তাদের এক্সপেকটেশনের বাইরে, যে কারেন্টলি অ্যাকসেপ্টেড যে প্লাম পুডিং মডেলটা ছিল, ওই মডেল তো তাহলে কি এই বিশাল একটা শকিং রেজাল্টকে এক্সপ্লেন করতে পারতেছে না। সো তাহলে দ্যাট মিন্স ওই মডেলে কোনো একটা ঘাপলা আছে। তো এটাই বলতেছে, it was a shocking result based on the model of the atom at that time, যে ওই সময় যে প্লাম পুডিং মডেল ছিল ওই মডেলের রেসপেক্টে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি জীবনেও এক্সপেক্টেড ছিল। তারা এই এক্সপেরিমেন্টটা হাজারবার রিপিট করছে, 2 বছর ধরে এক্সপেরিমেন্ট করছে কি হুদাই। দেখো, they repeated the experiment hundreds of times and Rutherford concluded that it was necessary to change the model of the atom to explain the results. তো তাহলে তারা বারবার এক্সপেরিমেন্ট করে, তারা প্রথমবার তো ভাবছে যে আচ্ছা অ্যানোমালাস হবে কিছু, কিন্তু তারা বারবার যতবারই এক্সপেরিমেন্ট রিপিট করুক না কেন এই রেজাল্ট হচ্ছেই হচ্ছে, যে এত বড় অ্যাঙ্গেলের ডিফ্লেকশন এন্ড ইভেন রিবাউন্ডিং এটা হচ্ছে। সো তাহলে তার মানে তো এটাকে ইগনোর করা যাচ্ছে না, কিছু একটা চেঞ্জ আমাদের আনতে হবে। তো তখন সে ওইটা নিয়ে চিন্তা করছে, যে he developed a model with a small nucleus at the center of the atom which contained a large amount of charge and most of the mass of the atom. ঠিক আছে, সো এই যে একদম দূরে দিয়ে গেছে যেগুলা, ওগুলার কোনো ডিফ্লেকশনে দেখেন স্ট্রেট পাস করে গেছে, যেগুলি কাছে দিয়ে গেছে ওগুলা স্মল ডিফ্লেকশন, স্ট্রেট যেগুলা হেড অন কোলাইড করছে ওগুলা কি হয়েছে, রিবাউন্ড করছে। ওকে, আর যত কাছে দিয়ে যাবে তত বড় ডিফ্লেকশন এরকম। তো এই যে এভিডেন্স অর অবজারভেশন, আর এই হলো কনক্লুশন। 0 থেকে 10 ডিগ্রি এরকম ডিফ্লেকশন, যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসড স্ট্রেট থ্রু উইথ লিটল ডেভিয়েশন। সো এটা কনক্লুশনটা কি, মোস্ট অফ দ্য অ্যাটম হলো এমটি স্পেস। এরপরে 10 থেকে 90 ডিগ্রি ডিফ্লেকশন, এটার কনক্লুশন এটা কি, যে সাম অফ দেম ওয়ার ডিফ্লেক্টেড এট আ লার্জ অ্যাঙ্গেল। সো তাহলে আ লার্জ কনসেন্ট্রেশন অফ চার্জ ইন ওয়ান প্লেস। ঠিক আছে, আর 90 থেকে 180 ডিগ্রি এরকম যে ডিফ্লেকশন, যে
এত বড় ডিফ্লেকশন, a very few alpha particles were deflected back towards the source. তো এটার জন্য কনক্লুশনটা কি, মোস্ট অফ দ্য mass of the atom and large concentration of charge is in a tiny central nucleus. ওকে, তো তাহলে এইগুলা হলো আমাদের ওই অবজারভেশন গুলার করেসপন্ডিং কনক্লুশন গুলা। তো তাহলে তোমরা বইয়ের টেবিলটাই ফলো করো, ঠিক আছে? ওইটা এক্সপ্লেনেশন গুলো এত বেশি ভিভিড না, তো এখানের মধ্যে সুন্দর মতো অ্যাকচুয়ালি যা লাগবে ওইগুলো এক্সপ্লেনেশন দেওয়া, বুঝতে পারছো? তো এইটা তো গেল আমাদের অ্যাটমের নিউক্লিয়াস বের করলাম, আর ইলেকট্রন তো থমসনে বের করে গেছিল। তো নিউক্লিয়াস বের করা দিয়ে তো আমাদের কাজ শেষ না। তারা তো ফার্স্টে এখন ভাবতেছে কি, আচ্ছা নিউক্লিয়াসে তো পুরোটাই পজিটিভ চার্জ, তো নিউক্লিয়াসের মধ্যে তারা তো আর জানে না যে নিউক্লিয়াসে পজিটিভ চার্জও আছে, নিউট্রাল পার্টিকেলও আছে। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে যে পজিটিভ চার্জও আছে, নিউট্রাল পার্টিকেলও আছে, এইটা তো তারা জানে না, তখনও বের হয় নাই, নিউট্রন তখনও ডিসকভার হয় নাই। তো এখন জেমস চ্যাডউইক নামের একজন সায়েন্টিস্ট কি করছে, নিউট্রন ডিসকভার করছে। তারা কি বের করছে, তোমরা ও লেভেলসে তোমাদের ইয়ার মধ্যে কি বলে, রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের মধ্যে নিউট্রন রেডিয়েশন পড়ে আসছিল না, যে কোন একটা সার্টেন রেডিও অ্যাক্টিভ আইসোটোপের যদি নিউট্রন অনেক বেশি থাকে, তো তখন সে কি করে, ওরকম এক্সট্রা নিউট্রন রিলিজ করে দেয়। তো ওই নিউট্রন গুলাকে আমরা কি বলতেছিলাম, নিউট্রন রেডিয়েশন বলতেছিলাম। তো এখন এখানে নিউট্রন ডিসকভারিটা কিভাবে হয়েছে ওইটা নিয়ে আমরা দেখবো। ওকে, Chadwick's discovery of the neutron. What happened? Rutherford determined the most of the atom's mass and all the positive charge was held in a very small nucleus at the center. তো রাদারফোর্ড তো এটা অলরেডি বের করে দিয়ে গেছে যে অ্যাটমের সেন্টারের মধ্যেই সব চার্জ আর কি বলে, সব পজিটিভ চার্জ আর ম্যাস কনসেন্ট্রেট করা, আর ইলেকট্রন গুলা এজ দিয়ে যে ওইটার অ্যারাউন্ডে অরবিট করতো। The difference between the nuclear mass and the known number of protons in it caused a problem though. কি হয়েছে, তারা ভাবতেছে এরকম, তারা দেখতেছে ইলেকট্রন তো তারা বের করে নিয়ে আসতে পারে, থমসনই তো এটা দেখাই দিয়ে গেছে যে ইলেকট্রন কি করা যায়, অ্যাটমের থেকে রিমুভ করা যায়। তো মনে করো তারা কার্বন অ্যাটম নিয়ে কাজ করতেছে, সাপোজ, জাস্ট বলার জন্য বলতেছি, সাপোজ কার্বন অ্যাটম নিয়ে কাজ করতেছে। তো এখন কার্বনের ইলেকট্রন কয়টা, কার্বনের ইলেকট্রন হলো 6টা, অ্যাটমিক নাম্বার 6 না? তো এখন তারা দেখলো কি, তারা দেখলো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে এরকম, আমরা তো জানি কার্বনের 6টা প্রোটন 6টা নিউট্রন, এরকম কার্বন 12, কার্বন 12 এর প্রোটন 6টা নিউট্রন 6টা। ব্যাপারটা দেখো কি হয়েছে আসলে, তারা এরকম করলো, কি করলো, তোমার অ্যাটম কি ফার্স্ট এখানের মধ্যে খেয়াল করে এই অ্যানসার গুলা কয়টা আরিফিন বলো তো। ফার্স্ট অফ অল অ্যাটম তো ওভারঅল নিউট্রাল, তাই না? অ্যাটম হলো ওভারঅল নিউট্রাল, তাহলে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন তো সমান সমান, তাই তো? আচ্ছা, তো তাহলে তারা ইলেকট্রন দেখলো যে কার্বনের ইলেকট্রন কয়টা আছে, 6টা। তো তাহলে কার্বনের প্রোটন কয়টা থাকবে, 6টা থাকবে নাকি? 6টা। ওকে, তো তাহলে তারা কার্বনের 6টা প্রোটন নিয়ে কাজ করতেছে, 6টা প্রোটন, 6টা এরকম পজিটিভ চার্জ। কিন্তু প্রোটন যদি 6টা থাকে, তো তাহলে প্রোটনের যে ম্যাস, হ্যাঁ প্রোটনের যে ম্যাস, এই ম্যাসটাই তো ওভারঅল অ্যাটমের ম্যাসের সমান হওয়ার কথা, বিকজ তারা তো আর জানে না যে নিউট্রন নামের কিছু একটা আছে। তারা কি দেখতেছে, তারা দেখতেছে যে কার্বনের ইলেকট্রন 6টা, তো তার মানে অ্যাটম যদি নিউট্রাল হইতে হয়, কি বলতেছে সবাই একটু ভালো মতো খেয়াল করো, যে অ্যাটম হলো ওভারঅল নিউট্রাল, তো তাহলে ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বার সমান সমান হবে। তো তাহলে তারা ব্যাপারটা দেখতেছে এরকম যে ইলেকট্রন 6টা আছে মানে প্রোটনও 6টা থাকবে, তো তাহলে 6টা প্রোটনের ম্যাস যত হওয়ার কথা, নিউক্লিয়াসের ম্যাসটা দেখতেছে 6টা প্রোটনের ম্যাসের থেকে বেশি আসতেছে। এখন যে তাদের একটা কোয়েশ্চেন, আচ্ছা প্রোটন যদি আসলেই 6টা হয়, যে অ্যাটম তো নিউট্রাল, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, ওকে অ্যাটম নিউট্রাল, তো তাহলে ইলেকট্রন যতগুলো আছে প্রোটন ততগুলো আছে, আচ্ছা ঠিক আছে এটাও মানলাম। তো তাহলে প্রোটন যদি মাত্র 6টা থাকে, তো তাহলে কার্বন অ্যাটমের ম্যাস বা কার্বন অ্যাটমের যে নিউক্লিয়াস, ওইটার ম্যাস তো 6টা প্রোটনের ম্যাস দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। তো তাহলে এখানের মধ্যে তাহলে কি আছে, চার্জ নাই এমন কোন পার্টিকেলও মনে হয় আছে।
তো এরপরে তারা ওইটা নিয়ে কি করা শুরু করছে, চিন্তা করা শুরু করছে। কি করতেছে তারা, নিউক্লিয়াই ওয়্যার টু ম্যাসিভ কনসিডারিং দ্য নাম্বার অফ প্রোটনস দে কন্টেন, যে প্রোটন নাম্বার কনসিডার করা হইলে তখন তারা কি করতে পারতেছিল না, তারা এইটা এক্সপ্লেন করতে পারতেছিল না যে নিউক্লিয়াসের ম্যাস এত বেশি কেন। রাদারফোর্ড তখন একটা ব্যাপার সাজেস্ট করছে, যে রাদারফোর্ড সাজেস্টেড দ্যাট additional proton electron pair bound together were the extra mass in the nucleus, যে সে ভাবছিল নিউক্লিয়াসের ভিতরেও ইলেকট্রন আছে, যে নিউক্লিয়াসের ভিতরেও প্রোটন আর ইলেকট্রন আছে, সো দুইজন মিলে চার্জ হলো নিউট্রাল এরকম। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ট্রু না, যদিও পার্শিয়ালি ট্রু, যে বেটা রেডিয়েশনের সময় কি হয়, বেটা মাইনাস ডিকে সময় একটা নিউট্রন ডিকে করে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হয় না, দেন প্রোটনটা নিউক্লিয়াসে থেকে যায়, ইলেকট্রনটাকে বের করে দেয়। সো তার আইডিয়াটা একটা দিক দিয়ে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি, সে নিউট্রনের যে এক্সিস্টেন্সটা ওইটা নিয়ে সে জাস্ট চিন্তা করে রাখছিল বা একটা আইডিয়া দিছিল, কিন্তু পুরোপুরি কারেক্ট আইডিয়া দিতে পারে নাই। তো এরপরে কি হয়েছে, in 1930 Irene Joliot-Curie and her husband Frederick found that alpha particles hitting beryllium would cause it to give off an unknown radiation, যে আলফা পার্টিকেল যদি বেরিলিয়ামকে যে হিট করে, বেরিলিয়াম অ্যাটমকে যে যদি আলফা পার্টিকেল হিট করে, তো তাহলে কি হয়, এই যে তারা পোলোনিয়াম নিছে। পোলোনিয়াম কি, পোলোনিয়াম ইজ অ্যান আলফা সোর্স, ঠিক আছে, পোলোনিয়াম হলো আলফা পার্টিকেল রিলিজ করে, সো পোলোনিয়ামে থেকে আলফা পার্টিকেল বের হয়ে কি হবে, বেরিলিয়ামে যায় হিট করবে। এখানে বেরিলিয়ামের থেকে কি বলতেছিল, বেরিলিয়াম থেকে আননোন একটা রেডিয়েশন ছাড়তেছিল, যেই রেডিয়েশনের কোনো চার্জ নাই, যে রেডিয়েশনের কোনো চার্জ না থাকলে পরে তাকে ডিটেক্ট করাও কষ্ট হইতেছিল। এখন তারা কি করছে, এটাকে একটা প্যারাফিনের ভিতর দিয়ে, প্যারাফিন মানে কি, প্যারাফিন হলো ওয়্যাক্স, ঠিক আছে, মোমের মধ্যে এরকম প্যারাফিন থাকে। তো এখন কি বলতেছে, যে ওই আননোন রেডিয়েশনটা, যেটা অ্যাকচুয়ালি নিউট্রন রেডিয়েশন, যে আননোন রেডিয়েশনটা অ্যাকচুয়ালি কি, নিউট্রন রেডিয়েশন, আননোন রেডিয়েশনটা হলো একটা নিউট্রন রেডিয়েশন, যে নিউট্রন রিলিজ করে। কি বলতেছে আননোন রেডিয়েশনটা কি, difficult to detect, this unknown radiation or this unknown uncharged radiation could remove protons from the paraffin and were detected by the Giger-Muller tube, যে এই unknown radiationটা যে নিউট্রন এসে এরকম নিউট্রন এসে কি করতেছিল, প্যারাফিনের ভিতর দিয়ে প্যারাফিনের প্রোটন গুলাকে হিট করে বের করে দিতেছিল, যে নিউট্রন এত হাই স্পিডে এসে যখন নাকি প্যারাফিনের মধ্যে হিট করে, তখন প্যারাফিন থেকে কি করে, প্রোটন রিলিজ করে দেয়। তো এই জিনিসটা তারা এক্সপেরিমেন্ট করে করে দেন মোমেন্টাম দিয়ে ক্যালকুলেশন করে বের করছে, যে এই পার্টিকেলটার ম্যাস প্রোটনের থেকে একটু বেশি। তো তাহলে ওই ব্যাপারটা নিয়ে কি বলতেছে দেখি আমরা। The Joliot-Curie tried to explain the unknown radiation as gamma rays, যে চার্জ নাই, তো তাহলে গামা রে ভাবছিল তারা প্রথমে, but as these rays have no mass, this was against the rules of conservation of momentum, যে আননোন রেডিয়েশনটার চার্জ নাই ঠিক আছে, কিন্তু তার ম্যাস আছে, সো তাহলে গামা রেডিয়েশনের তো ম্যাস নাই, সো তাহলে এইটা দিয়ে গামা রেডিয়েশনের এক্সপ্লেনেশন দিয়ে কি করা গেল না, এক্সপ্লেন করা গেল না। এরপরে আসলো জেমস চ্যাডউইক, সে এই এক্সপেরিমেন্ট আবার রিপিট করছে। জেমস চ্যাডউইক রিপিটেড দ্য এক্সপেরিমেন্টস ইন ফিগার ডি, also using target materials. Chadwick considered momentum transfer and conservation of kinetic energy in the collisions between the particles, and he concluded that beryllium radiation was a neutral particle which has a mass of about 1% more than that of a proton. এটা কিন্তু তোমাদেরকে অলওয়েজ আমি বলে আসছি যে নিউট্রন ইজ স্লাইটলি হেভিয়ার দ্যান আ প্রোটন। ওকে, নিউট্রনের ম্যাস অ্যাকচুয়ালি প্রোটনের ম্যাসের থেকে অল্প একটু হলেও বেশি। নিউট্রন ইজ স্লাইটলি হেভিয়ার দ্যান আ প্রোটন। কতটুকু হেভিয়ার? 1% বেশি ম্যাস, স্লাইটলি হেভিয়ার দেন আ প্রোটন। যদিও আমরা ম্যাস নাম্বার 1 ধরি, এটা আপ টু সেকেন্ড ডেসিমাল প্লেস, ঠিক আছে, থার্ড ডেসিমাল প্লেসে যে চেঞ্জ হয়, তো নিউট্রন ইজ স্লাইটলি হেভিয়ার দেন প্রোটন। আচ্ছা, তো এখন বলতেছে in 1932 he published a proposal for the existence of this new particle which he called neutron, যে চার্জ নাই তো এর জন্য নাম দিয়েছে নিউট্রন। and in 1935 he was awarded the Nobel Prize for this discovery. সো তখন নিউট্রন ডিসকভার হয়েছে, তখন আমাদের অ্যাটমিক মডেল পুরাটা সেটআপ হয়ে গেছে, যে প্রোটন আছে, নিউট্রন আছে নিউক্লিয়াসের মধ্যে, আর
বাইরে দিয়ে ইলেকট্রন শেলের মধ্যে বা ইলেকট্রন ক্লাউডের মধ্যে ইলেকট্রন অরবিট করে। আচ্ছা, আমাদেরকে এক্সাম হিন্ট একটা দিয়েছে, এক্সট্রা কন্টেন্ট কি, you will not be expected to know the details of Chadwick's experimental setup in the exam. However, you will need to understand the idea behind conservation of momentum to be applied to particles. এগুলো আমরা কোশ্চেন পেপারে পাবো, আমরা দেখবো ওখানের মধ্যে। এন্ড এইখানে যে নিউক্লিয়ার স্ট্রাকচার নিয়ে ব্যাপারগুলো লিখে, এটা একদম ও লেভেলস। যে ফার্স্টে নিউক্লিয়ন কি, এনিথিং দ্যাট স্টেজ ইন দ্য নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের রেসিডেন্টদেরকে নিউক্লিয়ন বলা হয়, প্রোটন আর নিউট্রনদেরকে বেসিক্যালি। তারপর প্রোটন নাম্বার হলো অ্যাটমিক নাম্বার Z, আর নিউট্রন নাম্বার হলো N। দেন তারা এখানের মধ্যে কি করে, নিউক্লিয়াসটা তার জায়গা মতো কিভাবে থাকে, নিউক্লিয়াসটা ভেঙে যায় না কেন, বিকজ দেয়ার ইজ আ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা নিয়ে আমরা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের মধ্যে দেখবো। ওকে, তো এখন অ্যাটমের কিভাবে করে সিম্বল কি দেওয়া হয়, যে উপরে A দিয়ে হলো ম্যাস নাম্বার, Z দিয়ে হলো অ্যাটমিক নাম্বার, আর X দিয়ে হলো সিম্বল। এরপরে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম, যেটা তোমরা এখন এ লেভেলসে উঠে পড়ছো, ASA 1s 2s 2p, এগুলা হলো অ্যাটমের যেই স্ট্রাকচার। তো এখন তোমাদের যে কাজটা থাকবে ফর নেক্সট ক্লাস থার্সডের জন্য হোমওয়ার্ক, এইটা এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, যে ইউজ দ্য পিরিয়ডিক টেবল টু পিক 5 এলিমেন্টস এট র্যান্ডম, দেন তাদের স্ট্যান্ডার্ড ওই সব জিনিসগুলো যা যা কোশ্চেনে চাইছে এগুলো লিখবা। ওকে, একদম ইজি কোয়েশ্চেনস। সো হোপফুলি কারোরই প্রবলেম হওয়ার কথা না। স্টিল সবাই হোমওয়ার্ক গুলা সাবমিট করবা বিফোর থার্সডে ক্লাস। ওকে, থার্সডে ক্লাসের আগে এগুলা সাবমিট করবা। দেন আমরা এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো চেক করে দেন উই উইল গো টু প্রোবিং, যে ইলেকট্রন দিয়ে অ্যাকচুয়ালি প্রোবিং এর কাজটা কিভাবে করা হয়। এরপর আসবে আমাদের পার্টিকেল অ্যাসেলারেটর। তোমাদেরকে তো অলরেডি ভিডিওগুলো আগে দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখলে পরে আইডিয়া পাবা যে অ্যাকচুয়ালি আমরা কোন দিন কখন কোন জিনিস নিয়ে কথা বলবো। সো আজকের ক্লাস আমাদের এখানের মধ্যে শেষ করবো। আর তোমাদের ফ্রাইডেতে, এই ফ্রাইডেতে মোস্ট প্রবাবলি না, নেক্সট ফ্রাইডেতে আমি ওরকম এক্সট্রা একটা ক্লাস দিব কোয়েশ্চেন পেপার সলভ করার জন্য। নেক্সট ফ্রাইডেতে তোমাদের 3টা থেকে 6টা, ওকে, যে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ওই যে তোমাদেরকে ইলেকট্রিক ফিল্ড আর ক্যাপাসিটরের কোয়েশ্চেন পেপার দিছিলাম না, ওই রিলেটেড আমরা প্রবলেম সলভিং ক্লাস করব। অলরাইট, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।